কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব? অনেক সংগ্রাম করে আমি এখানে এসেছিলাম বাঁচার জন্য। আদৌ কি আমি বেঁচে আছি? আমি চেষ্টা করেছি আমার মাকে বাঁচানোর জন্য, আমি চেষ্টা করেছি আমার বাপকে বাঁচানোর জন্য, আমি চেষ্টা করেছি আমার ভাই বোনকে বাঁচানোর জন্য। আমি কি বেঁচে আছি? আমি বেঁচে নাই। 31 বছর ধরে আমেরিকায়, আপনার যেভাবে গল্প শুনলাম যে আপনি এখন আশেপাশে কেউই নাই আপনার, আপনি খুব অসহায় অবস্থায় আছেন। আমি অসহায়। কেন এই অবস্থাটা কেন তৈরি হলো? এই অবস্থাটা তৈরি হলো আমার কারণে। কারণ আমি যদি একটু চোখটা বন্ধ করতাম তাহলে আমি হয়তো কিছু করতে পারতাম আমার নিজের জন্য। আমি চোখটা বন্ধ করি নাই, আমি আমার ফ্যামিলিকে দেখে গেছি। আমার 2 সন্তান, আমার রানা, আমার মিলন, ওরা আমার ছোট ভাই, কোলে পিঠে করে মানুষ করছি। ওদেরকে আমি মনে করেছিলাম জোরা আমার ছেলে। আমার 3 বোন আছে আরও, আমরা 4 বোন 2 ভাই। ওদেরকে আমি মেয়ের মতো করে মানুষ করেছি, মনে করছি ওরা আমার মেয়ে। কাউকে আমি দোষ দিই না, দোষ আমার। অতিরিক্ত ভালোবাসা ভালো না, এটাকে আমার ফ্যামিলি, আমার ভাই বোন বুঝিয়ে দিয়েছে যে অতিরিক্ত ভালোবাসা ভালো না, আগে নিজের জন্য কিছু করো। আমি ওটা বুঝি নাই কোনোদিনও। আমি বুঝছি যে আমার ফ্যামিলি, আমার ভাই বোন যদি বাঁচে আমিও বাঁচব। যাই হোক, এখানে অনেক যুদ্ধ করেছি, অনেক টাকা ইনকামও করেছি আমি। আপনি এলেন 1990 সালে। 90 সালে আসছি। আসার পর আপনি কিভাবে এলেন এখানে? আমি ভিজিট বিষয়ে আসছি। আসার পর কি কাগজপত্র তৈরি করার কিছু? কাগজপত্র প্রথমে আমার পাসপোর্টটা আমি অ্যাপ্লাই করলাম সোশ্যাল সিকিউরিটির জন্য। তারপরে আমার পাসপোর্টটা আমি এক বরিশালের ভাইকে দিয়েছিলাম, সেইগুলো কাপ চালায়। আমি এক রেস্টুরেন্ট পাকিস্তান টি হাউসে কাজ করতাম। তো ওনাকে বললাম যে ভাই লাইসেন্সটা কিভাবে বানাইতে হয়। তো উনি আমাকে বললেন আপনি $3,500 দেন আর আপনার পাসপোর্টটা দেন। আমার পাসপোর্টে ছিল 5 বছরের ভিসা, ভিজিট ভিসা। ভিজিট ভিসা। আমি তাকে দিয়ে দিলাম। তারপরে সে গায়েব হয়ে গেল, আর আসলো না। আমি মনে করলাম পুলিশ রিপোর্ট করি। অনেকে আমাকে বলল, কারণ আমি দেশে যাব না, দেশে অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ খেয়েছি। দেশ ছাড়লেন কেন? সে আর একটা হিস্টোরি আছে, ওটা নাই বা বললাম, ওটা নাই বা বললাম। দেশটা ছাড়ছি অনেক কষ্টে। যাই হোক, এইখানে আসছি, আমি $1,00,000 কামাইছি, আবার এখন আমি হোমলেস হয়ে আছি। শুরুটা কিভাবে করেছিলেন আপনার আমেরিকায় এসে? আমি আমেরিকায় এসে আমি প্রথমে একটা স্টোরে কাজ করি। স্টোরে যখন কাজ করি আমি এক আত্মীয়র বাসায় উঠছিলাম। এক আত্মীয়র বাসায়, মানে আমার আত্মীয় না, আমার শ্বশুর পক্ষের আত্মীয়, আমার হাজব্যান্ডের পক্ষের আত্মীয়। তার মানে আমার হাজব্যান্ডের খালাতো ভাইয়ের বাসায় উঠছিলাম। অ্যাস্টোরিয়াতে থাকতো তখন। উঠার সাথে সাথে তারা মানে আমার সাথে লাগাই দিল, টাকা দাও, এটা করো, ওটা করো। আমি তার বাচ্চাদের গলা চেন কিনে দিলাম, জুতা কিনে দিলাম, বাজার করে দিলাম, কারণ টাকা ছিল তখন, আমি তো আর বুঝি নাই। এরপরে তারা আমাকে আলাদা করে দিল, একটা রুমে দিয়ে দিল। থাকলাম ওইখানে, চাকরি করতে লাগলাম পাকিস্তান টি হাউসে। ওইখানে এক বাঙালি ছিল অনার, আর এক ছিল পাকিস্তানি, দুইজনই ছিল। বাঙালি অনারটা করলো কি, একদিন আমাকে, মানে আমি তো রাস্তাঘাট চিনি না অত তখন, আর সত্যি কথা বলতে কি তখন আমি অত ইংলিশও বুঝতাম না। মানুষের ভুল হইতেই পারে, রাস্তা ভুল হইতেই পারে। আমার রাস্তা ভুল হয়ে গেছে, দেরি হলো কেন, আমাকে ঘুষা মারতে গেছে। আমি তখনকার লও বুঝি না, এখানকার আইন কানুন যে কি, যে ও ঘুষা মারতে আসছে, তাহলে তো আমার পুলিশ কল দেওয়ার দরকার। আমি দিই না, আমি চাকরি ছেড়ে দিলাম। ওইখান থেকে আমি ব্রুকলিনে চলে গেলাম। এই যে ব্রুকলিনে আমি রেস্টুরেন্টে কাজ করতে থাকলাম। কাজ করতে 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 তারপরে বাসা, রেস্টুরেন্টে কাজ করেছেন কোথায়? নেপচুন এভিনিউতে তাবাক রেস্টুরেন্টে ওকে। অনেক দিন কাজ করছি আমি ওইখানে। তারপরে ওইখান থেকে আমি লটারিতে টাকা দিতাম। আমি ওই একটা স্টোরে কাজ করতাম। আমার তখন অ্যাকাউন্ট নেই, কোনো কিছু নাই। আমার একটা নাম্বার ছিল 8232, ওই নাম্বারটা আমি 20 টাকার কিনছিলাম স্টেট। এক একটা টিকিটের দাম হচ্ছে 5,000। আমার তো
অ্যাকাউন্ট নাই, আমি আপনাকে দিয়ে দিলাম। কত টাকা লটারি লাগছে? এক একটা টিকিটের দাম হচ্ছে 5 টাকা, 5,000। $5,000। কয়টা পেয়েছেন? 20টা। 20টা, তার মানে $1,00,000। $1,00,000 উনি ওনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। আল্লাহর কি হুকুম, তার পরের সপ্তাহে 85,000 আপনি পেলেন? আমি পেলাম ওই আরেকটা নাম্বারে, 5 নাম্বার। তারপরের সপ্তাহে আবার পেলাম আমি, তারপরের সপ্তাহে আবার আমি পেলাম 93,000 না 95,000 এরকম। এই যে টাকাগুলো পেলাম, একটা টাকাও কিন্তু আমি পেলাম না। ওই আরেক ভদ্রলোক অ্যাকাউন্টে নিয়ে গেছে। তার মানে শুধুমাত্র বঞ্চনায় আপনি একদম কাহিল হয়ে গেছেন। ছেলেটার একটা ছেলে আছে বাঙালি, ম্যানেজার যে ছিল আমাদের স্যান্ডউইচ বানাইতো, উনি হচ্ছে বাঙালি আমার স্টোরের। আর যে যার কাছে আমি দোকানটা কিনেছিলাম সে হচ্ছে পাকিস্তানি, করাচি লোক। পরে সেই দোকান আপনি কিনে নিয়েছিলেন নাকি? আমি কিনে নিয়েছিলাম তার কাছ থেকে আগেই, তারপরে আমার এগুলা লাগছে। কিন্তু কিনে নিলে কি হবে, নাম তো আমার না, টাকা আমি দিয়েছি। কথাটা বুঝছেন? কারণ তার নামে সব কিছু। পরে ওই ভদ্রলোক করলো কি, ওই টাকাগুলো আমাকে দিল না। পাকিস্তানি আর বাঙালি দুজনে মিলে প্রতারণাটা এই প্রতারণাটা করলো। আমার সার্জারি হলো, আমি হসপিটালে গেলাম, আমার পেটে টিউমার ছিল, ছোট বড় সব মিলে 9টা টিউমার ছিল। আমি হসপিটালে, এদিকে এসে দেখি লটো টটো সব নিয়ে গেছে। কেন? কয় যে আন্ডার এজ ছেলেদের বেচে লটো, এটার জন্য লটো কোম্পানি নিয়ে গেছে আর বিল দেওয়া হয়। মানে দোকান একদম ফাঁকা, বাধ্য হয়ে আমাকে ওই দোকান ছেড়ে দিতে হলো। ডেলি নিলাম, ওই পাকিস্তানি লোকটার নামেই ছিল ডেলিটা, ওটাও ওই রকম রাত 3টার সময় আমাকে বের করে দিল। পরে লাস্টে যে এই জ্যাকসন হাইটে কাপড়ের দোকান, তখন মাত্র 1,25,000 টাকার মতো ছিল লাস্টে। এই জ্যাকসন হাইটে কাপড় চোপড় বেচা শুরু করলাম, দোকান নিলাম। ওইখানেও প্রতারণা। কে করলো এই প্রতারণা? এখানে প্রতারণাটা করলো আমার ভাই, ছোট ভাই। আমার এই ভাই তখন বাংলাদেশে ছিল, আর করলো মিনাপাড়া। মিনাপাড়াকে বাংলাদেশ প্লাজার মালিক মিনাপাড়া। উনি কিভাবে প্রতারণা? উনি 2 দিন পর পরই এইটার বাড়ি ভাড়া, এইটার বিল বাড়াইতে হবে। তারপরে আসলো কি, গার্বেজের পয়সা দিতে হবে, পরিষ্কারের পয়সা দিতে হবে। আমি দোকানে আসি 11টায় বা 10টায় আসি, 12টায় আসি, যেটাই আসি, আমার উপরে খবরদারি করা শুরু করলো। আপনি 10টায় খুলবেন দোকান, 11টায় খুলবেন দোকান। তারপরে করলো কি, উনার বিল্ডিং, আমি কেন ট্যাক্স পে করব? তোমার বিল্ডিং, তুমি তো ভাড়া নিচ্ছই আমাদের কাছ থেকে, তারপরে ট্যাক্স কেন আমি দেবো? সেই ট্যাক্স, আমার দোকানের ট্যাক্স তো আমি দিবই। আমি ইনকাম ট্যাক্সে, আমাকে তো আইআরএসকে একটা দিতেই হবে। তোমার বিল্ডিংয়ের ট্যাক্স আমি কেন ভরবো? এইটা নিয়ে একটা ফেসাল বেঁধে গেল। তারপরে তো ছেড়ে দিলাম। তারপরে উনি আবার আমারে বললো কি, এরকম ব্যাপার নিল আপা, যাই হোক আপনি তো দোকান ছেড়ে দিলেন, আপনি ওই যে বাইরে মান্নানের সাথে একটু জায়গা আছে, ওইখানে আপনি শাল টাল টিয়ে বেচেন। তাই আমি বললাম, এখন আমার টাকা কিছু উঠাইতে হবে, এখন এরকম হারামি পানা করলে তো চলবে না, রাগারাগি করলে চলবে না। করলাম, তাকে ভাড়া দেওয়া লাগলো কত, 500 টাকা। খালি এমটি জায়গা গার্বেজের কাছে ভাড়া দিতাম, বাড়ায় দিল ভাড়া 600 টাকা, ওটাও ছেড়ে দিলাম। তো জীবনে অনেক ইতিহাস আছে, কত ইতিহাসের কথা বলবো। বঞ্চনা এটা সাহস, এটা হবে না। আপনি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করেন মানুষকে, দিতেই থাকেন মানুষকে, আপনার সাথে তো এটাই হবে। এখন আপনার বয়স কত? আমার 1964-এ জন্ম। তো খুব বেশি না, আপনি 60 হয় নাই এখনো। এই বয়সে তো মানুষ এখানে এখন বাড়ি ঘরের সব কিছু হয়ে যায়। ওই যে বললাম, আমি চোখ বন্ধ করি নাই নিজের জন্য। আপনি কি এই যে দুঃখের যেটি বললেন, যে আপনার চোখে যে জল এনেছে যে ঘটনা, সেই ঘটনার জন্য আপনি বলছেন আপনার আত্মীয় স্বজন ওনাদেরকে দায় দিচ্ছেন না, তাহলে আপনি কাকে দায় দিবেন? আমি আমাকে দায় দিচ্ছি। সেটি কেমন? আমি স্বার্থপর হইতে পারি নাই, হিসেব করতে পারেন নাই। আমি বেহিসাবি বলতে পারি। বেহিসাবি অন্ধবিশ্বাস, অন্ধ ভালোবাসা। এই অন্ধ ভালোবাসাটা করা উচিত ছিল না। আমি বাপের বড় মেয়ে। আমার ভাই বোনকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সবাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মানে আমি মায়ের বয়সে বা খেলার বয়সে মা হয়ে বসেছিলাম। সেই দায়িত্ব আমি এখনো পালন করে যাচ্ছি।
কাদের জন্য? আমার ভাই বোনদের জন্য। আমার ভাই বোনদেরকে আমি এখনো ভালোবাসি। তারা না বাসুক, আমি তো বাসি। আমি ভালোবাসি। আমার জীবন থাকতে আমি যদি বেঁচেও থাকি, আমারও আবারও যদি টাকা হয়, কেউ যদি করে, আমি তাদেরকে উপকার করব। আমার হচ্ছে এই জিনিসটা, আমার মা একবারই বলছে, তুমি বড় ঝড়, তোমাকে সামলাতেই হবে। কিন্তু আপনি তো ফ্যামিলি বা আরো যাদের দেখার সুযোগে, দেখার কারণে নিজে সংসার করতে পারেননি। সংসারটা করলেন না কেন? সংসারই হলেন না কেন আপনি? সব মেয়ে সব কিছু পারে না সহ্য করতে। আমি সব কিছু সহ্য করতে পারি। আমি আপনার প্লেট থেকে ভাত উঠাই, আমি আপনার দুটো ভাত খেতে পারি, কিন্তু আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারি না। আমি এই জিনিসটা সহ্য করতে পারি নাই, আমি চলে আসছি। ওকে। আমি এটা পারবো না। আমি অন্য ঝুটো, মানে আমি আপনার প্লেটের ভাতটা খেতে পারবো, কিন্তু আমার স্বামীর ঝুটোটা আমি ওইভাবে খেতে পারবো না। কেউ সেই গল্প বাংলাদেশে, সেটা বাংলাদেশের গল্প। আমরা আমেরিকার নতুন করে আর গল্প তৈরি হয়নি না, আমরা তৈরি করি, আমি তৈরি করিও নাই, করবও না। এই বয়সে তো আর প্রশ্নই ওঠে না। তবে এখানে অনেক যুদ্ধ করেছি। এখানে আমি রাস্তায় শাক বেচেছি, সবজি বেচেছি। এখানে আমি রাস্তায় কাপড় বেচেছি। এখানে আমার তিনটা দোকান ছিল। একটা ব্রুকলিনে ছিল গ্রোসারির দোকান, জ্যাকসন হাইটে আমার কাপড়ের দোকান, ম্যানহাটনে আমার ডেলি ছিল। আমেরিকান ডেলি না, মানে এটা মানে ইন্ডিয়ান ফাস্টফুডের দোকান ছিল। বাট এখানে সবাই এসে খেত। তখন আমার নিজের পেপার কোনো কিছু ছিল না, ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, অন্যের নামে করেছিলাম। দুইটা দোকানই আমার অন্যর নামে ছিল। তারা আমাকে রাত 3টার সময় লাথি মেরে বের করে দিল, কারণ পেপার তাদের হাতে, টাকা আমার, মাল তাদের, দোকান তাদের। পুলিশও কিছু করতে পারলো না। চলে আসলাম 93 থেকে। আমি লেগে গেলাম পুলিশদের সাথে কাজ করতে। ডিটেকটিভ অফিসারদের সাথে আমি কাজ শুরু করে দিলাম। তারা আমাকে টাকা দিত, হোপ করতো, তারা আমাকে টাকা দিত, সবভাবেই ছিলাম আর কি। আমাকে টাকা দিত, হোপও দিয়েছিল, আমাকে বিশ্বাসও ধরাইছিল যে আমি তোমাদের পেপার বানাই দিব। কিন্তু কিছু মানুষ আছে ওর মধ্যে, তারা বানাই দিল না। কিছু মানুষ খুবই ভালো ছিল, তার নামটা না উচ্চারণ করলে পারি না, সে হচ্ছে ড্যানিশ। ওই ভদ্রলোক আমার বড় ভাইয়ের মতো বলেন, বাপের মতো বলেন, যেভাবেই ছিল আমাকে অনেক সাহায্য করছে। যাই হোক, উনি তো 2019-এ মারা গেল। আমার ভাইটাকে আমি এখানে অনেক টাকা খরচ করে আনছিলাম। তার নাম হচ্ছে, অরিজিনাল নাম যেটা তার, আব্দুর রহিম রানা। রানাটা আমার নাম দেওয়া ছিল, ওই রানা বলে আমরা এখনো ডাকি। এইখানে আবার ও নিজে নাম দিয়েছে রাশেদ আহমেদ রানা। রানাটা মুছে নাই সে। এই ভাইটার পিছে আমি অনেক টাকা খরচ করেছি, অতুলনীয়। মানে এটা বলে কাউরে বিশ্বাস করানো যাবে না। আপনার সাথে নাই, আপনাকে দেখে না। আমাকে দেখুক এটা আমি চাই না। আমি তো বড়, আমি চাই আমার সাথ দেখ, আমার সাথে থাকুক। তা থাকলো না। সে পুলিশ কল দিল 2020-তে। পুলিশ কল 20 না 21-এ। 21 তো এখন চলছে, তো 7-8 মাস ঘটনা। কতদিন চলতেছে 21-এর এখন? 6ষ্ঠ মাস। হ্যাঁ, এই তো। তখন ও কল দিল পুলিশকে কল দিয়ে বলল যে আমি কোলে পিঠে করে মানুষ করতে, জানেন। সে বলে পুলিশকে যে আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে আমার বোন। আমি বুঝাইতে পারি না কাউকে। আপন ভাই আপনার? আপন ভাই, আমাদের 3 বোনের ছোট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি বলে আমাকে মেরে ফাটাই দিল। পুলিশ কল দিল সেই। পরে বাধ্য হয়ে আমি পুলিশ কল দিলাম। পুলিশ এসে যখন আমার পুরা গা রক্ত ফাটাফাটি দেখছে, একদম লাল লাল হয়ে আছে, ওকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমার তখন কি কান্না পাইছে ভাইয়ের জন্য, যে ও বলছে ও ভুল করছে, মানুষের পাল্লায় পড়ে।
ও যদি পুলিশ না কল দিত আমি কল দিতাম না। পুলিশ ওকেই ধরে নিয়ে গেল। এরপর থেকে ওই বাড়িতে আমি থাকতাম, যে বাড়িতে আমি থাকতাম ইউক্লিড অ্যাভিনিউতে, বাড়িওয়ালা খুব ভালো। বাড়িওয়ালার 5 মাস বাড়ি ভাড়া জমে গেছিল। আমি সবসময় ওনাকে 1 বছরের ভাড়া দিয়েছি, একসাথেই আমি 1 বছরের ভাড়া দিয়ে দিতাম। ওই বাড়িওয়ালা 5 মাস জমে গেল বাড়ি ভাড়া। তখন আমি বললাম, রাজু আমি তোমাকে তো বাড়ি ভাড়া দিতে পারি না। এর মধ্যে আমার এক বান্ধবী আছে, সে বলল যে আপা আমি যদি খাই আপনিও খাবেন, চলে আসেন আমার সাথে, আমি যদি বাঁচি আপনিও বাঁচবেন, আমরা ফ্লোরিডায় যাচ্ছি, চলেন আপনি আমাদের সাথে, আপনি আমাদের সাথে চলেন, নাহলে আপনি এখানে একা থেকে মারা যাবেন। আমি চলে গেলাম তাদের সাথে। তারাই আমার জিনিসপত্র সব কিছু বেঁধে বুঁধে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে তারা শুরু করে দিল অত্যাচার। ভাতের প্লেট তুলে ছেড়ে ফেলা, এত ভাত খান কেন? 2 বেলা ভাত খেতাম, হয় দুপুরে খেতাম, রাত্রিরে খেতাম, বাস এই পর্যন্ত। মানে ফ্লোরিডায় যে বন্ধু নিয়ে গেছে তাদেরও আচরণ খারাপ। তাদের মানে টাকা পয়সা নাই, টাকা পয়সা দিতে পারছি না, টাকা পয়সা পাবে না, হ্যাঁ এরকম ব্যবহার শুরু করে দিল। তাহলে সেগুলো প্রশ্ন করেন নাই যে তাহলে আপনারা নিয়ে এলেন কেন এভাবে? প্রশ্ন করার সুযোগ তো নাই, চিল্লাই উঠতো। লোভ ছিল। আমার ঘরে জিনিসপত্রগুলো দামি দামি ছিল। তারা যাচ্ছে যখন, তো মনে করছে যে এমনিও তো হোমলেস হয়ে যাবে, নীলু আপা এমনিও হয়ে যাবে, তো যাই হোক আমরা নিয়ে যাই, মালপত্রগুলো তো অ্যাটলিস্ট যাবে, তারপরে নীলু আপাকে বের করে দেবে, কারণ মালপত্র তো আর আমি নিয়ে আসতে পারবো না। তাই হইল আমার জীবনে। আমি বাধ্য হয়ে ওইখান থেকে চলে আসলাম। একজনকে ফোন দিলাম। এটা কতদিন আগের ঘটনা? এই তো আজ 3 মাস। জানুয়ারির 21 তারিখে গেছি, ফেব্রুয়ারির 23 তারিখে আমি চলে আসছি। 1 মাসের মধ্যে চলে আসতে হলো আপনাকে। আমি কোথায় উঠলেন? আমি ওখান থেকে ফোন দিলাম শিরিন আপাকে। আমি বললাম, শিরিন আপা আমাকে চিনতো জ্যাকসন হাইট থেকে। উনি খুব ভালো মানুষ, মহিলা, ওনার হাজবেন্ডও খুব ভালো। শিরিন আপাকে যখন আমি বললাম তখন তো খুব কষ্ট, আমি কাঁদছি আর বলছি শিরিন আপাকে। শিরিন আপা তখন কেঁদে দিল। কেঁদে দিয়ে শিরিন আপা বলল, তুই আমার কাছে চলে আয়। এই তখন থেকে এসে শিরিন আপার কাছে আসি। ধরতে গেলে আমি হোমলেস। আমি এই বাড়ির থেকে যদি না বেরোতাম আমাকে বাড়িওয়ালা বের করতো না। আজ হলে টাকা দিতাম, কাল হলেও টাকা দিতাম আমি টাকা। আমাকে বাড়িওয়ালা বের করতে পারতো না, বাড়িওয়ালা বেরও করতো না। আমার বিবেকে বাঁচছে যে 5 মাস বাড়ি ভাড়া দিতে পারলাম না, হ্যাঁ, যদি আরও বেড়ে যায় তখন আমি কি করে জবাব দেবো বাড়িওয়ালাকে? বাড়িওয়ালাকে তো তার মর্গেজ দিতে হয়। এই বাড়িওয়ালাকে বাঁচাইতে যায় আমি নিজে রাস্তায় আজকে হোমলেস হয়ে গেলাম। আজকে আমি হোমলেস। আজকে আমার বাড়ি ঘর নাই। আজকে আমি একটা মানুষের বাসায় আছি। শিরিন আপাকে ধন্যবাদ জানাই। শিরিন আপা, তার হাজবেন্ড, তাদের দুজনকেই আমি শ্রদ্ধা করি, বড় ভাইয়ের মতো দেখি, বড় আপার মতো দেখি। তারা যদি এই ঠান্ডার মধ্যে আমাকে জায়গা না দিত, আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম। কাগজপত্র কিছুই করতে পারেন না? কিছুই করতে পারি নাই। তার মানে 31 বছর ধরে আপনি কাগজপত্র ছাড়া আছেন? ছাড়া আছে। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে যখন বাংলাদেশ ছেড়ে এসেছেন তখন আপনি কি করতেন? বাবা মায়ের কাছে ছিলাম। তারপরে হচ্ছে পড়াশোনা তেমন বেশি কিছু করি নাই আমি, কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে না আমরা একদম রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমার বাবা যত মুক্তিযোদ্ধাদের উপকার করছে তত আমার বাবা ধাক্কা খাইছে। আমরা রাস্তায় পড়ে গিয়েছিলাম। আমরা খুব কষ্ট দেখছি স্বাধীনের পরে। যদিও ছোট ছিলাম, বুঝতাম না। আমার বাবাকে আমি দোষ দিই না, আমার বাবা খুব ভালো লোক ছিল। আমার মাও খুব ভালো ছিল, একটু কড়া মেজাজের ছিল, কারণ আমার মা অনেক বড় ফ্যামিলির ছিল। কিন্তু সেও এতিম, আমার বাপের পরেই নির্ভর করেছিল। আমার ওগুলো কোনো চাহিদা নেই, ওগুলোর কোনো বলার নেই। বলার হচ্ছে আমার জীবনে আমি কি করলাম, আমি কি পারলাম না, আমি কি পারতাম না একটু চোখ আর 10টা ভাই বোন যেরকম করে, যেরকম এখনই আমার বর্তমানে আমার ভাই বোন আছে। আমি যেরকম আমার মেজ বোনকে বললাম যে আমি যদি বাংলাদেশে আসি, তোদের বাসায় যদি বেড়াইতে আসি, তোদের বাসায় আসলে থাকতে দিবি? আসবি এজ এ মেহমান হিসাবে, সকালে আসবি বিকেলে চলে যাবি। আমি তো এটা আশা করিনি আমার বোনদের কাছে। আমি এইখানে তার মেয়ের জন্য আমি
রাস্তায় ফুল বেচছি, রেস্টুরেন্টে কাজ করছি, ডবল শিফটের কাজ করছি, একদিকে আমার ভাইয়ের কাছে কোরিয়ায় টাকা পাঠাচ্ছি, একদিকে আমার বাপ অসুস্থ তার জন্য টাকা পাঠাচ্ছি, এদিকে আমার বোনের বিয়ের জন্য টাকা পাঠাচ্ছি, এদিকে আবার আমার মেজো বোনের মেয়ের বিয়ের জন্য আবার টাকা পাঠাচ্ছি। সবার জন্য করে করে এখন নিজের কয়টা মেয়ে মানুষ বোনের মেয়েকে 7 ভরি গহনা দিতে পারে? ঊর্ধ্বে 2 ভরি 3 ভরি 7টা ভরি গহনা দিয়েছি, তাতেও তারা খুশি না। আমার ছোট বোনের বিয়ের সময় আমি অনেক টাকা খরচ করছি, বিয়ের যত টাকা আছে সব খরচ করছি, আর যত বড় বড় আমি ওর জন্য গহনা দিয়ে পাঠাইছি তাতেও তারা খুশি। আমার বোনের, আমার ভাইয়ের ছেলে মেয়ের হয়েছে, আমার ভাইয়ের বউরে হাতের 2টা চূড় বানাই দিছি, তাতেও তারা খুশি না। আমার বোনের মেয়েটা হয়েছে, তাকে গলার নেকলেস বানাই দিছি, তাতেও তারা খুশি না। আমি খুশি করব কি দিয়ে তাদেরকে? তারা কি বলতো খুশির জন্য তাদের কি প্রয়োজন ছিল? ওইটাই আমি জানতে চাচ্ছি। আর আপনার যে পরিস্থিতি এখন, আমি যেখানে রাস্তায় শাক বেচে, রাস্তায় কাপড় বেচে, রাস্তায় আমি ফুল বেচে, রাস্তায় ফেরি করে ফুল বেচে আমি তাদেরকে টাকা পাঠাইছি, আমি চিকিৎসার জন্য টাকা পাঠাইছি, আমি কলের পানির জন্য, বাথরুম ঠিক করার জন্য সব কিছু আমি করলাম, করে আজকে আমি কি পেলাম? ভুল পদক্ষেপ বলবো না, আজ ওরা বুঝছে না, কালকে বুঝবে। আমি আমার ভাই বোনকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমার ভাই বোনকে, এখনো ভালোবাসি। আমার ভাই যদি এসে এখনো বলে আপা ভুল হয়ে গেছে, যখন আমার ভাই একটা বিপদে পড়ে গেল তখন আমাকে বললো যে তুই তো ফেরেশতা, আমাদের বাড়িতে ফেরেশতা হিসেবে পাঠাইছে তোকে, তুই তো একটা ফেরেশতা হয়ে আমাদের বাড়িতে আসছিস। আর সেই ভাই যদি বলে তুই তো আমাদের ফ্যামিলির না, আমার ভাই বোনের কাছে আমার একটাই প্রশ্ন, আমি কোন ফ্যামিলির? আপনি এখন কোথাও থাকার জায়গা নাই, আপনার এখন চাকরি নাই, আপনার এখন পকেটে পয়সা নাই। আমি হার মানতে রাজি না, আমি একমাত্র হার মারবো আল্লাহর কাছে, রসুলের কাছে, আমার বাপ মায়ের কাছে। আমি নত এই 4 জনের কাছে হব। আমার জীবনে যতদিন আমার হাত পা থাকবে, আমি যতদিন আমার চোখে দেখবো, আমার হাত পা চলে থাকবে, আমি হার মানতে রাজি না। একভাবে না একভাবে আমি দাঁড়িয়ে যাবো, ইনশাল্লাহ আমি দাঁড়াবো, আমার এই মনোবলটা আছে। আমি দীর্ঘ অভিজ্ঞতা আছে, আমি অনেকবার পড়েছি, হয়তো হোমলেস হই না, এইবার আমি হোমলেস হয়ে গেছি, এটাও আমি কাটিয়ে যাব, আমার এই ভরসাটা আছে, এই বলটা আছে। আমি এখনো দোয়া করি আমার রক্ত ভালো থাকুক, আমার ভাই বোন সবাই ভালো থাকুক, আর সবার দোয়ায়, আমার ভাই বোনের সবাই দোয়া, আল্লাহ রসুলের দোয়ায় আমি উঠে যাব। ভাই প্ল্যান কি এখন কি করবেন, কিভাবে সামনে যাবেন? একটা কাজ খুঁজছেন, একটা ব্যবসা খুঁজছেন, আপনি বাংলাদেশে চলে যাবেন? না, বাংলাদেশে তো প্রশ্নই ওঠে না, বাংলাদেশে তালাক দিছি, বাংলাদেশে তো যাবই না। তবে এখন আপাতত জন্য আমার তো জীবনে মানুষের কাজ করার আর ইচ্ছা নাই, তবে এখন করব, এখন একটা কাজ করব, কাজ খুঁজছি, কাজ করব, কাজ করে একটা বাসা টাসা নিব, একটা সেট হয়ে তারপরে চিন্তা ভাবনা করব একটা কিছু করার। হাতে সঞ্চয় মোটেও নাই? না, লাখ লাখ টাকা আয় করেও আপনার হাতে কিছুই নেই? কিছুই নেই। এখন মানুষের ধরা যায়, শিরিন আপা যদি আমাকে খেতে দেয় আমি খাবো, শিরিন আপা যদি আমাকে থাকতে দেয় আমি থাকতে পারবো, আর যদি না দেয় আমাকে রেল স্টেশনেও আমি থাকতে পারবো না, যেহেতু পুলিশ বের করে দিবে। অনেক ধন্যবাদ আপা, আমাদের এতক্ষণ আপনার জীবনের গল্প বলার জন্য। অনেক ভালো থাকবেন, এবং আপনি যে ইচ্ছে করছেন, আপনার যে প্রত্যাশা, আপনার যে আশাবাদ, সেটি যেন সত্যি হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।